আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদ হাসান, সহকারী শিক্ষক কৃষি শিক্ষা, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা শিখব কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের বনায়ন অধ্যায়ের সর্বশেষ অংশ। এই বনায়ন অধ্যায়টি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। এই অধ্যায়ের কিছু প্রধান প্রধান শব্দভিত্তিক সারসংক্ষেপ নিয়ে আজকে আলোচনা করব। আমি আজকে সদরুল আমিন এর বইটি নিয়ে আলোচনা করছি। এই বইয়ের 290 পৃষ্ঠায় দেখো কিছু সারসংক্ষেপ রয়েছে। অধ্যায়ের প্রধান শব্দভিত্তিক সারসংক্ষেপ রয়েছে। এই সারসংক্ষেপগুলো তোমাদের পরীক্ষা অনেক সময় এসে থাকে বা পরীক্ষার জন্য অনেক সময় দরকার পড়ে। প্রথমেই আছে প্রুনিং। নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে গাছের অপ্রয়োজনীয় ডালপালাকে কেটে ফেলাকে প্রুনিং বলে। অর্থাৎ আমার উদ্দেশ্য যদি থাকে সৌন্দর্য বর্ধন, তাহলে সেটি প্রুনিং হবে না, সেটি ট্রেনিং হবে। কিন্তু উদ্দেশ্য যদি থাকে অন্য কিছু, তাহলে সেটি হবে প্রুনিং। আচ্ছা, আরেকটি সংজ্ঞা আছে ট্রেনিং। একটি সুন্দর শক্ত কাঠামো দেওয়ার জন্য গাছ কাটাকে ট্রেনিং বলে। তাহলে সুন্দর কাঠামো দিলে সেটি হবে ট্রেনিং। আর তাছাড়া অন্য উদ্দেশ্যে গাছ কেটে ফেলাকে সেটাকে বলা হবে প্রুনিং। অনেক সময় একই ডালে বেশি ফল ধরানোর জন্য আমরা ডালপালা কেটে ফেলি, তখন সেটাকে আমরা বলবো প্রুনিং। আবার সুন্দর কাঠামো দেওয়ার জন্য আমরা ডালপালা কাটি, সেটাকে বলা হবে ট্যানিং। আচ্ছা, এরপরে যেটি আমাদের জানতে হবে সেটি হলো বৃক্ষ মেলা। বৃক্ষ মেলা কি? বাংলাদেশে জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন বৃক্ষ মেলা আয়োজন করা হয়। এখানে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিক্রয় করা হয়। এরপরে হলো রেয়ন। বাংলাদেশের পার্বত্য এলাকায় বাঁশ ব্যবহার করে রেয়ন তৈরি করা হয়। এটি বাঁশ ও কাঠ দিয়ে তৈরি এক প্রকার তন্তু। অর্থাৎ তন্তু মানে হলো সুতা। তাহলে আমরা বাঁশ এবং কাঠ ব্যবহার করে যে সুতা পাই সেটি হলো রেয়ন। ভেষজ উদ্ভিদ। এরপরে আছে ভেষজ উদ্ভিদ কাকে বলে? ভেষজ উদ্ভিদ হলো যে সকল বনজ উদ্ভিদ বা এদের বাকল, পাতা, শিকড়, ফুল, ফল প্রভৃতি ওষুধ হিসাবে ব্যবহৃত হয়, তাদেরকে ভেষজ উদ্ভিদ বলা হয়। যেমন আমলকি, হরিতকি, বহেরা। এরপরে যেটি আমাদের দরকার সেটি হলো বায়োডাইভার্সিটি। বিভিন্ন প্রকার প্রাণী, উদ্ভিদ ও অণুজীবের প্রাকৃতিক উপস্থিতি, বিস্তৃতি, আনুপাতিক ও পারস্পরিক সহাবস্থানকে বায়োডাইভার্সিটি বলা হয়। এরপরে যেটি আছে সেটি হলো সোনালী বাঁশ। সোনালী বাঁশ কি? এটা এক ধরনের বাঁশ যা কাশি, শ্লোথ রোগ, প্রস্রাবজনিত রোগ, ফোড়া পাকা ইত্যাদি প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়, তাকে সোনালী বাঁশ বলা হয়। সর্বশেষে আরও 3টি সংজ্ঞা রয়েছে। সেটি হলো, প্রথমটি হলো হার্ডেনিং। হার্ডেনিং কি? প্রতিকূল পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার জন্য চারা জমিতে রোপণের পূর্বে কিছু সময় রোদে ও ঠান্ডায় রেখে উপযোগী করাকে হার্ডেনিং বলে। অর্থাৎ একটা চারা গাছকে আমরা সরাসরি রোদে দিয়ে দিলে সেটি কিছুক্ষণ পরে নেতিয়ে পড়তে পারে। তাই আমরা কিছু সময় রোদে দেব, আবার কিছু সময় ঠান্ডায় রেখে দেব। এভাবে আমরা চারাগুলোকে হার্ডেনিং করতে পারি। এরপরে আমরা সেটি অনুকূল পরিবেশে খাপ খাইয়ে গেলে আমরা সেটিকে মূল জমিতে রোপণ করতে পারি। ত্রিফলা কি? ত্রিফলা, ত্রি মানে 3, ফলা মানে ফল, 3টি ফল। 3টি ফল আমলকি, হরিতকি, বহেরা। এই 3টি ফলকে একত্রে বলা হয় ত্রিফলা।
কাষ্ঠল উদ্ভিদ কাকে বলে? কাষ্ঠ মানে হলো কাঠ। যে সকল উদ্ভিদ থেকে আমরা কাঠ পাই তাদেরকে আমরা বলি কাষ্ঠল উদ্ভিদ। এবার আমরা কিছু জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেখব। প্রথমে কিছু জ্ঞানমূলক প্রশ্ন আমরা দেখব। 1 নম্বর প্রশ্নটি হলো, বন কি? বন কি এই প্রশ্নটা 2017 সালে সমস্ত বোর্ডে এসেছিল। এই প্রশ্নের উত্তরটি হলো, সাধারণভাবে বিস্তৃত এলাকা জুড়ে বৃহদাকার গাছপালা দ্বারা আচ্ছাদিত স্থান, যেখানে বন্য পশু পাখি, কীটপতঙ্গ ও অন্যান্য জীব প্রাকৃতিকভাবে বাস করে, তাকে বন বলা হয়। এরপরে 2 নম্বর যে প্রশ্ন, সেটি হলো, সামাজিক বনায়ন কি? এই প্রশ্নটি 2018 সালে প্রায় সব বোর্ডেই এসেছিল। সেটি হলো, সামাজিক বনায়ন হলো এমন একটি ব্যবস্থাপনা বা কর্মকাণ্ড যার সাথে পল্লীর দরিদ্র জনগোষ্ঠী ওতপ্রোতভাবে জড়িত এবং যার মাধ্যমে উপকারভোগী জনগণ জ্বালানি, খাদ্য, পশুখাদ্য ও জীবিকা নির্বাহের সুযোগ পেয়ে থাকে। আচ্ছা, এই দুটো প্রশ্ন বোর্ডে এসেছে, এই দুটো প্রশ্ন আমরা পড়ব, কিন্তু যেগুলো বোর্ডে আসেনি এখন পর্যন্ত সেগুলো আরও বেশি করে পড়ব, কারণ এই প্রশ্নগুলো যেগুলো আসেনি সেগুলো ভবিষ্যতে আসার সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা জানব জীববৈচিত্র্য কাকে বলে। এর উত্তরটা হলো, প্রাকৃতিকভাবে বিভিন্ন প্রকার উদ্ভিদ, প্রাণী, অণুজীব ইত্যাদির সক্রিয় উপস্থিতি, বিস্তৃতি ও পারস্পরিক সহাবস্থানকে জীববৈচিত্র্য বলে। মানে, একটি বনে আমরা বিভিন্ন রকম উদ্ভিদ দেখি, প্রাণী দেখি, এমনকি ব্যাকটেরিয়া, ছত্রাক, ছোট ছোট অণুজীবও আমরা কিন্তু দেখি। এই সকল জিনিসের পারস্পরিক উপস্থিতি, বিস্তৃতি, এগুলোকে বলা হয় জীববৈচিত্র্য। এরপরে যেটি আমাদের জানতে হবে সেটি হলো, কৃত্রিম বন কাকে বলে। মানুষের প্রত্যক্ষ সহযোগিতায় বা সহায়তায় ও অংশগ্রহণে পরিকল্পিতভাবে নতুন করে গাছ লাগিয়ে যে বন তৈরি করা হয় তাকে কৃত্রিম বন বা মনুষ্য বন বলে। আচ্ছা, এরপরে যেটি আমাদের জন্য কম গুরুত্বপূর্ণ সেটি হলো, পত্র ঝরা বন কাকে বলে। পত্র মানে হলো পাতা, তার মানে পাতা ঝরা বন কাকে বলে। শীতকালে বৃষ্টিপাত ও তাপের কারণে যে বনের গাছের পাতা ঝরে পড়ে তাকে পত্র ঝরা বন বলে। আচ্ছা, এরপরে যেটি বোর্ড পরীক্ষায় 2017 সালে এসেছিল সেটি হলো, কৃষি বন কাকে বলে। কৃষি বন কাকে বলে? কৃষি বন হলো একটি ভূমি ব্যবস্থাপনা যার মাধ্যমে একই জমিতে একই সাথে পর্যায়ক্রমিকভাবে বৃক্ষ খাদ্য ও পশুখাদ্যের চাষাবাদের মাধ্যমে জমির সার্বিক উৎপাদন বৃদ্ধি করা হয়। এটাকে বলা হয় কৃষি বন। এরপরে যেটি দরকার সেটি হলো, মিশ্র শস্য কাকে বলে। মিশ্র মানে হলো একটার সাথে আর একটা মেশানো। তাহলে কোনো প্রধান ফসলের সাথে অন্য একটি শস্যবিদ একত্রে বপন করে উৎপাদন করা হলে তাকে মিশ্র ফসল চাষ বলা হয়। এরপরে প্রশ্নটা হলো, মালচিং কাকে বলে।
মাটির গুণাগুণ বজায় রাখা, আগাছা প্রতিরোধ, মাটির ক্ষয়রোধ এবং মাটির আর্দ্রতা ধরে রাখার জন্য ফসলের ওপর শুষ্ক উদ্ভিজ্জ দ্রব্য যেমন কলাপাতা, খড়, কচুরিপানা ইত্যাদি প্রয়োগকে মালচিং বলে। এর পরের প্রশ্ন হলো প্রুনিং কাকে বলে? গাছ পরিপূর্ণ হওয়ার পর গাছকে সুস্থ, সবল ও স্বাভাবিক রাখা এবং উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য গাছের কোনো অংশ যেমন কাণ্ড, শাখা, পাতা, ফুল, ফল ইত্যাদি কেটে অপসারণ করাকে প্রুনিং বলে। এরপরে 10 নম্বর প্রশ্ন, ট্রেনিং কাকে বলে? গাছের কাঠামোকে সঠিক ও শক্তভাবে গড়ে তোলা এবং কোনো কোনো ক্ষেত্রে গাছের শারীরিক বৃদ্ধি, উচ্চতা বৃদ্ধি ও সোজা কাণ্ড বৃদ্ধি করার জন্য গাছের প্রাথমিক অবস্থায় ডালপালা ও শাখা প্রশাখা ছাঁটাই করাকে ট্রেনিং বলে। অর্থাৎ ট্রেনিংয়ের কিছু নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, কিন্তু প্রুনিংয়ের উদ্দেশ্যের সাথে মিল নেই। প্রুনিংয়ের উদ্দেশ্য হলো আলাদা, ট্রেনিংয়ের উদ্দেশ্য আলাদা। প্রুনিংয়ের উদ্দেশ্য হলো গাছের পরিপূর্ণ বৃদ্ধির জন্য ডালপালা ছাঁটা, আর ট্রেনিংয়ের উদ্দেশ্য হলো গাছটাকে সোজা রাখা, শক্ত রাখা। এরপরে 11 নম্বর প্রশ্ন, এটি বোর্ড প্রশ্ন হিসাবে এসেছিল 2018 সালে। সেটি হলো বৃক্ষের ড্রেসিং কি? ড্রেসিং করা হয় সাধারণত আমরা হাত পা কেটে গেলে ক্ষতস্থানে জীবাণুনাশক দিয়ে ড্রেসিং করা হয়। তো বৃক্ষের বেলাও তাই। বৃক্ষের কাণ্ড, শাখা ও প্রশাখার ক্ষতস্থানের ছত্রাক সহ পচনশীল পদার্থ অপসারণ করে জীবাণু সংক্রামক প্রতিরোধক লাগিয়ে দেওয়াকে বৃক্ষের ড্রেসিং বলে। এবার আসো কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেখি। প্রথম প্রশ্নটি হলো, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে বন কি ভূমিকা রাখে? ব্যাখ্যা করো। বন হলো লতা, গুল্ম ও ছোট বড় গাছপালায় আচ্ছাদিত আদি ব্যাপক ও নিরবিচ্ছিন্ন এলাকা। বনের এই সংজ্ঞাটা এখানে যেমন আছে তেমন দেওয়া যায়, অথবা প্রথমে যে সংজ্ঞাটি আমরা পড়েছিলাম সেই সংজ্ঞাটিও দেওয়া যায়। এবার আমরা মূল ব্যাখ্যায় আসি। প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে বনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বন বায়ু প্রবাহ প্রতিরোধ করে বিপর্যয় কমায়। বন প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ কমায়। আবার এ বন ঝড় ঝঞ্ঝা ও জলোচ্ছ্বাসজনিত ক্ষয়ক্ষতি হ্রাস করে। উদাহরণস্বরূপ বলা যায়, বিগত দশকে সিডর, আইলা সহ অনেক দুর্যোগ থেকে সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলকে চরম ক্ষয়ক্ষতি হতে রক্ষা করেছে। এবারে প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, উপকূলীয় বনের অধিকাংশ প্রজাতির শ্বাসমূল থাকে না কেন? আগে আমাদেরকে একটা সংজ্ঞা দিতে হবে, সেটি হলো উপকূলীয় বন কি, সেটি সংজ্ঞা দিতে হবে। তারপরে আমরা ব্যাখ্যায় যাব। যে সকল বন প্রতিনিয়ত সামুদ্রিক জোয়ারের লোনা পানিতে প্লাবিত হয় তাকে উপকূলীয় বন বলে।
জোয়ারের সময় উপকূলীয় বনের উদ্ভিদসমূহের মূলে অক্সিজেনের ঘাটতি দেখা যায়। তাই অধিকাংশ প্রজাতির উদ্ভিদ যেমন সুন্দরী, কেওড়া, গরান ইত্যাদি রূপান্তরিত শ্বাসমূল সৃষ্টি করে, যার মাধ্যমে বায়ুমণ্ডল হতে অক্সিজেন গ্রহণ করে এই সকল গাছ শ্বাসকার্য চালায়। আচ্ছা, অর্থাৎ আমরা বলতে পারি যে উপকূলীয় যে সকল গাছ রয়েছে সে সকল গাছ মাটির নিচে কোনো অক্সিজেন পায় না, কিন্তু অন্যান্য অঞ্চলে সমতল ভূমির যে কোনো অঞ্চলের গাছপালা মাটির নিচে শ্বাস প্রশ্বাস নিতে পারে, মাটির ভিতরেও অক্সিজেন যায়, কিন্তু উপকূলীয় অঞ্চলে মাটির ভিতরে কোনো অক্সিজেন যেতে পারে না। ফলে সেখানে এক ধরনের শ্বাসমূল তৈরি হয়। সেই শ্বাসমূলের সাহায্যে উপকূলীয় বনের অধিকাংশ প্রজাতি শ্বাস নিয়ে থাকে। এরপরে আমরা ৩ নম্বর প্রশ্নে যাব। ফল গাছে প্রুনিং এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এটি বোর্ড প্রশ্নের না, কিন্তু এটি বোর্ড পরীক্ষা আসতে পারে। প্রথমে আমরা প্রুনিং এর একটা সংজ্ঞা বলে নেব, তারপরে আমরা মূল কথা শুরু করব। গাছ পরিপূর্ণ হওয়ার পর গাছকে সুস্থ ও সবল রাখা এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য গাছের কোনো অংশ যেমন কাণ্ড, শাখা, ফুল, ফল ইত্যাদি কেটে অপসারণ করাকে প্রুনিং বলে। আচ্ছা, এরপর ফল গাছে প্রুনিং করা হলে বৃক্ষের আকার ও আকৃতি ঠিক থাকে এবং রোগবালাই দ্বারা আক্রান্ত শাখা প্রশাখা ছেঁটে দেওয়ার ফলে রোগ ও পোকার আক্রমণ হয় না। ফুল ও ফলের গুণগত মান উন্নত হয়, ঝড় তুফানে গাছের ক্ষতি হয় না। উৎপাদন বৃদ্ধির জন্য একই শাখায় ঘন করে ফল ও ফুল ধরলে ছোট ফল ও ফুল ছাঁটাই করে দিতে হবে, যাতে অন্য ফল ও ফুল বড় হয়। অধিকাংশ ফল গাছে ফল ধরার পরে কুশি ছাঁটাই করলে নতুন কুশি গজায় এবং নতুন কুশি থেকে নতুন মুকুল ধরে। আচ্ছা, এরপরে প্রশ্ন, সেটি হলো সকল প্রুনিং ট্রেনিং নয় কেন? এই প্রশ্নটি আমাদেরকে জানতেই হবে, কারণ এর আগে আমরা পড়িয়েছি প্রুনিং এবং ট্রেনিংয়ের যে সংজ্ঞা সেটি আমরা পড়িয়েছি, কিন্তু দুটো সংজ্ঞাই প্রায় কাছাকাছি হলেও উদ্দেশ্য ভিন্ন। তো এই জিনিসটা ব্যাখ্যা করে দেওয়া হয়েছে এই প্রশ্নে। প্রুনিং ও ট্রেনিং উভয় ক্ষেত্রেই গাছের অংশবিশেষ ছাঁটাই করা হয়। গাছকে নির্দিষ্ট উচ্চতা, আকার আকৃতি, সুন্দর সুগঠিত ও শক্ত কাঠামো দেওয়ার জন্য ট্রেনিং করা হয়। এতে ব্যবহারযোগ্য কাঠের পরিমাণ বৃদ্ধি পায়। এক্ষেত্রে শুধু গাছের শাখা প্রশাখা ছাঁটাই করা হয়। পক্ষান্তরে প্রুনিং এ গাছের শাখা, পাতা, কাণ্ড, ফুল, ফল, মূল ইত্যাদি কেটে অপসারণ করা হয়। প্রুনিং গাছের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে ও ফুল ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয়, রোগ ও পোকার আক্রমণ নিয়ন্ত্রণ করে এবং গাছে বেশি আলো বাতাস প্রবেশের ব্যবস্থা করে। তাই বলা যায় সকল ট্রেনিং হলো প্রুনিং, কিন্তু সকল প্রুনিং ট্রেনিং নয়।
এবার 5 নম্বর প্রশ্ন, সেটি হলো গাছের গোড়ায় জাবরা প্রয়োগ করা হয় কেন? চারা গাছের গোড়া ঠান্ডা রাখতে এবং মাটির আর্দ্রতা বজায় রাখার জন্য জাবরা প্রয়োগ করা হয়। সাধারণত জাবরা হিসেবে খড়কুটা, কচুরিপানা, শুকনো আগাছা ব্যবহার করা হয়। জাবরা প্রয়োগের কয়েকটি সুবিধা হলো, এটি প্রয়োগের ফলে চারাগাছে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করার দরকার হয় না। তাছাড়া জাবরা প্রয়োগের মাধ্যমে আগাছা দমন ও মাটির ক্ষয়রোধ করা হয়। এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ক্ষতস্থান ড্রেসিং বলতে কি বোঝো? দুর্যোগ বা ট্রেনিং ও প্রুনিং পরবর্তী বৃক্ষের ক্ষতস্থানকে জীবাণুর আক্রমণ থেকে রক্ষার পদ্ধতি হলো ক্ষতস্থান ড্রেসিং। ছত্রাক, ব্যাকটেরিয়া, পোকামাকড় ইত্যাদি গাছের কাণ্ড বা ডালে সৃষ্ট ক্ষতের মধ্যে প্রবেশ করে রোগের সৃষ্টি করে। এ সকল রোগের কারণে গাছের আক্রান্ত অংশে ক্যাঙ্কার সৃষ্টি হয় এবং পচে যায়। এই ক্ষত প্রথমে পরিষ্কার করে ছত্রাকনাশক বা আলকাত্রা বা বিটুমিন জাতীয় গাঢ় রং বা বর্জ্য মিশ্রণ ইত্যাদি ক্ষতস্থানে লাগিয়ে দিতে হবে। এতে ক্ষতস্থানে জীবাণু মারা যায় এবং নতুন করে কোনো জীবাণু সংক্রমণ ঘটতে পারে না। ফলে কর্তিত বা ভাঙা শাখা প্রশাখায় নতুন করে পচন ধরে না। আবার গ্রামাঞ্চলে মানুষ বৃক্ষের ক্ষতস্থানে এঁটেল মাটি ও গোবর মিশ্রণ দ্বারা লেপে দিয়ে স্থানটি পলিথিন দিয়ে বেঁধে দেয়। ফলে ড্রেসিংয়ের মাধ্যমে কয়েকদিন পর ক্ষতস্থান শুকিয়ে যায়। তারপরে প্রশ্নটা হলো কৃষি মেলার আয়োজন করা হয় কেন? কৃষিতে উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি কৃষি মেলায় প্রদর্শন করা হয়। এ মেলার মাধ্যমে স্থানীয় কৃষকদের নতুন উদ্ভাবিত বিভিন্ন কৃষিপণ্য দেখিয়ে আপামর জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয়। ফলে উৎপাদনে ব্যবহৃত কৃষি যন্ত্রপাতি সম্পর্কে জানিয়ে উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের সহায়তা করা, বীজ উৎপাদন কলাকৌশল ও সংরক্ষণে আধুনিক নিয়মনীতি সম্পর্কে চাষিদের উৎসাহিত করার জন্য কৃষি মেলার আয়োজন করা হয়। সর্বশেষ যে প্রশ্নটি আমাদের জানতে হবে সেটি হলো কৃষি মেলার গুরুত্ব ব্যাখ্যা করো। এটি 2017 সালে এসেছিল। কৃষি মেলায় কৃষকের উৎপাদিত বাছাইকৃত কৃষি পণ্যের প্রদর্শনী ও বিক্রয় এবং ফসল উৎপাদন, সংরক্ষণ, মাড়াই, ঝাড়াই ইত্যাদি উন্নত প্রযুক্তি প্রদর্শনী ও সরবরাহ করা হয়। এই মেলার মাধ্যমে কৃষকেরা পরিবেশ সম্মত উপায়ে কৃষি উৎপাদনে উদ্বুদ্ধ হয়। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয়। বিভিন্ন কোম্পানি তাদের প্রস্তুতকৃত কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বাজারজাতকরণে সুযোগ পায়। এতে সার্বিকভাবে দেশের কৃষির তথা কৃষি অর্থনীতির উন্নয়ন সাধিত হয়। তাই বলা চলে কৃষি মেলার গুরুত্ব অপরিসীম। সুতরাং আজকে এই পর্যন্ত আমাদের পড়া থাকলো। আগামী ক্লাস দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।